নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের জন্য রইল সাহিত্যিক হেমলতা দেবীর কলমে গল্প দশমিকা নবমিকা। গল্পে বর্ণিত কোনো প্রকার কুসংস্কার বা অন্ধবিশ্বাস গল্প একান্তে সমর্থন করে না। আশা রাখি শ্রোতা বন্ধুরাও খোলা মনে সংস্কারমুক্ত হয়ে শোনার আনন্দে গল্পটি উপভোগ করবেন। শুনতে থাকুন আজকের গল্প। গ্রামের ত্রিবেণী ঠাকুর নিষ্ঠাবান ব্রাহ্মণ। নদীর তীরে ঘর। ভোরে উঠে প্রতিদিন নদীতে অবগাহন স্নান করে এক গলা জলে দাঁড়িয়ে গায়ত্রী জপ করেন 108 বার গুণে। জপ শেষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্বের আলোক মূর্তি দর্শন করে জোড় হাতে পরম পুরুষের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তীরে ওঠেন ধীর গতিতে। 8 ও 10 বছরের দুটি মেয়ে প্রায় তার সঙ্গে আসে বাপের শুকনো কাপড় গামছা হাতে নিয়ে। দুটিতে তারা ফুল তোলার চুবড়িও আনে। মাঠের কাছে প্রকাণ্ড এক বকুল গাছ। ঝরা ফুলে তার তলাটা ভরে থাকে ভোরের সময়। গরু বাছুর মারিয়ে যাবার ও ছেলের দল পায়ে দলবার আগে ফুলগুলি তারা দুই বোনে কুড়িয়ে রাস করে। আশেপাশে গন্ধরাজ, ভুঁই চাপা, হলুদ বরণ কলকে ফুল ঝাড়ে ঝাড়ে ফুটে থাকে। অযত্নে জমানো এই গাছগুলো ফুল জোগায় পাড়ার মানুষদের কম নয়। খুকিরা ওইসব গাছ থেকেও ফুল পেড়ে জড়ো করে অনেক। বাড়িতে বাবা মা দুইজনেরই পূজার ফুল চাই। তারাও মাটিতে পুকুর কেটে পুণ্যি পুকুর ব্রত করে বৈশাখ মাসে। মাটি দিয়ে শিব গড়ে পূজা করে 12 মাস। ফুল তোলা, পূজার ঘরে ফুল সাজানো মেয়ে দুটির নিত্য কাজ। বাড়িতে বিগ্রহ নাই। পূজার ঘরে একখানি গীতা থাকে, একটি ছোট্ট সিংহাসনের উপর। দুয়ার বন্ধ দিয়ে ত্রিবেণী ঠাকুর পূজায় বসেন। শুধু ধ্যানস্থ থাকেন কি মন্ত্রাদি পড়ে গীতা গ্রন্থ পূজা করেন, কেউ তা দেখতে পায় না কোনোদিন। মা স্বামীর পায়ের পুরনো খড়ম দুটি চন্দন মাখিয়ে আরও একটি সিংহাসনে রাখেন। প্রতিদিন তাতেই ফুল চড়ান। ফুটন্ত জোড়া পদ্মের মতো মেয়ে দুটি ফুটে থাকে ঘরের বুকে। ঠাকুর ঠাকুরানী অচল নিষ্ঠায় দিন কাটান পরিবারটিকে পবিত্রতায় অটুট রেখে। স্নান জপ সেরে ঘাটে উঠে গামছায় গা মাথা মুছে শুকনো কাপড় পরে ভিজে গামছা কাপড় নিংড়ে ঠাকুর ডাকলেন, দশমী, ধর তো ভিজে কাপড়খানা। নবমী করছে কি? সে আবার গেল কোথায়? পুলিনদের বাগানের বেড়ায় বড় বড় টগর ফুটেছে অনেকগুলো, তাই পাড়তে গেছে। একটু দূরে, এখনই ফিরবে। বলতে বলতে নবমী ছুটে আসছে দেখা গেল। আয় তোরা আমার সঙ্গে বলে ঠাকুর এগিয়ে চললেন ঘরের দিকে, মুখে গীতার শ্লোক আওড়াতে আওড়াতে। মেয়ে দুইটির নাম দশমিকা নবমিকা। 2 বছরের ছোট বড়। বড়টি দুর্গাপুজোর দশমীতে ও ছোটটি 2 বৎসর পরে পূজার নবমী তিথিতে জন্মেছে। সেই সূত্রেই এই নামকরণ। বাপের নাম শ্রী ত্রিবেণীশ্বর পাঠক। জ্ঞানী পণ্ডিত বলে খ্যাতি আছে গ্রামে। জ্যোতিষশাস্ত্রে অসাধারণ ব্যুৎপত্তি। দূর গ্রাম। শহর থেকে লোকে কোষ্ঠী করাতে ও ফলাফল গোনাতে তার কাছে আসে সব সময়। বেলা 9টা থেকে 12টা পর্যন্ত তিনি এই কাজ করেন। 12টার সময় উঠে আতপান্য আহার করে ঘণ্টাখানিক বিশ্রামের পর 3টা পর্যন্ত
উঁচু দরের গ্রন্থ পাঠ করেন নিবিষ্ট মনে। আধুনিক কালের অনেকগুলি শিক্ষিত ছেলে জ্যোতিষ বিজ্ঞান শেখবার জন্য গ্রামে এসে বাসা বেঁধে বাস করে তার বাড়িতে মাসেক 2 মাস। বছরে 2-3 দফায় এসে তারা বিজ্ঞানটি আয়ত্ত করতে চেষ্টা করে। বোঝে ব্যাপারটা বড় সহজ নয়, অধ্যবসায় মনোযোগ চাই খুব বেশি, তবে যদি কিছুটা আয়ত্ত হয়। কেউ তারা কলেজের পোড়ো ছেলে, কেউ বা চাকুরে। ছুটির ফাঁকে আসাই তাদের সম্ভব হয়। গ্রীষ্মের লম্বা ছুটিতে বেশিরভাগ পোড়োর দল, আর পুজোর ছুটিতে বেশিরভাগ চাকুরে বাবুরা এসে থাকে। গ্রীষ্মে গ্রামের আম, কাঁঠাল, জাম, জামরুল, কচি তালের শাঁস, নেয়াপাতি ডাবের জল প্রভৃতি উপাদেয় রসালো ফলগুলি প্রচুর পরিমাণে খেয়ে তারা তৃপ্ত হয়। শহরের দারুণ উত্তাপ থেকেও গাছের ছায়ায় ঠান্ডা হাওয়ায় সুখ পায় অনেকখানি। ত্রিবেণী ঠাকুর শিক্ষা দিয়ে পয়সা নেন না কারো কাছে। শিষ্যেরা জোড়া জোড়া কাপড় আনে মা ঠাকুরানী ও খুকিদের জন্য। ঠাকুরের জন্য ছাতা, খড়ম, বসবার আসন, পাটের জোড় এই সমস্ত এনে থাকে ভক্তি করে। বৈশাখী পূর্ণিমায় ও কার্তিক মাসে রাসের সময় ত্রিবেণী ঠাকুরের বাড়িতে উৎসবের ঘটা লাগে। গ্রামের ইতর ভদ্র সকলকে তিনি ভোজনে পরিতৃপ্ত করে আনন্দ পান। রান্না করেন পাড়ার মেয়েরা ও গৃহিণী স্বয়ং। গৃহিণীর নাম শ্রীমণ্ডিতা দেবী। যে কাজে তিনি হাত দেন সবই শ্রীমণ্ডিত হয়ে ওঠে। বাপমা নাম রেখেছিলেন সার্থক। গ্রাম জুড়ে তার নাম ডাক, রান্নার খ্যাতি। গ্রামের খাওয়া মাছ, ভাত, তরকারি, পায়েস, লুচির কারবার দেখা যায় না সেখানে। শহুরে শিষ্যেরা আজ বছর থেকে ক্যানেস্তারা ভরা ঘি ও থলে বোঝাই ময়দা আনে উৎসবের সময়। রাতের ভোজে তাই লুচি খাওয়ানো চলেছে আজ কয়েক বৎসর। মেয়েরা অন্ন ব্যঞ্জন রন্ধনে ও পরিবেশনে পটু, তাই লুচির কাজের ভার নেন পুরুষেরা। ত্রিবেণী ঠাকুরের ঘরে অন্নের অভাব নেই। 500 বিঘে লাখরাত জমিতে ধান হয় প্রচুর। বাস্তু ভিটেখানি নিষ্কর, দান সত্ত্বে পূর্বপুরুষের পাওয়া, খাজনা লাগে না 1 পয়সাও। আম কাঁঠালের বড় বাগানও বাড়ির সঙ্গে লাগাও, খেয়ে ফুরোতে পারে না নিজেরা ও শিষ্যেরা। রাস পূর্ণিমা। উৎসবের দিন ভোরে উঠে গৃহিণী খুকিদের বললেন, যা তোর পদ্ম পিসিকে ডেকে আনগে, উঠান জুড়ে আলপনা দিতে হবে। নকশা চিত্রে পারদর্শিনী পদ্মপিসি গ্রামেরই মেয়ে। শ্বশুর ঘরের মুখ দেখেনি কখনো। বাপের একমাত্র মেয়ে, বিবাহ দিয়ে জামাই ঘরে রেখে মানুষ করেছেন। মৃত্যুকালে বিষয় সম্পত্তি মেয়ে জামাইয়ের হাতে সঁপে বাপ স্বর্গলাভ করেছেন সম্প্রতি। জামাই শ্বশুরের যজমান কয়ঘর বজায় রেখে পূজা পার্বণ ক্রিয়াকর্মে যা 2 পয়সা রোজগার করেন তাতেই স্বচ্ছন্দে দিন চলে যায়। পদ্ম নিঃসন্তান, বয়স আন্দাজ 30। তার স্বাস্থ্য নিটোল দেহখানি ও উৎসাহ ভরা মুখখানির দিকে তাকালে মনটা খুশি হয়ে ওঠে খুব। পাড়ার সমবয়সীরা ছোট থেকে তাই পদ্মকে ডেকে থাকে পাড়া জাগানি পদ্ম বলে। তোরা ঘুমিয়ে মরবি সারাক্ষণ, ঘুম ভাঙানি পদ্ম নইলে জাগাবে তোদেরকে বলে নিজেদের মধ্যে ভালোবাসাটা পদ্ম জমিয়ে তোলে আরো বেশি করে। মেয়ে মহলে পদ্মর খাতির খুব, সবার ঘরে তার ডাক। ভোরের সময় স্নান সেরে এক রাশ কালো চুল পিঠে ছড়িয়ে নিজের বাড়ির উঠানে দাঁড়িয়ে পদ্ম ভিজে কাপড়খানা টাঙানো দড়ির উপর মেলে দিচ্ছে।
এমন সময়ে দশমী নবমী বোন দুটি এলো ডাকতে। পূর্ণিমা তিথি, স্বামী যাবেন যজমান বাড়ি তিথি পূজায়। তার খড়ম, গামছা, ধুতি, উড়ুনি ইত্যাদি গুছিয়ে রেখেছে রাতেই পদ্ম। সেগুলি সামনে এগিয়ে দিয়ে ঝি গোবরার মাকে বাড়িঘর দেখতে বলে চলল পদ্ম খুকি দুটির সঙ্গে পাঠক ঠাকুরের বাড়ি। বাড়িতে আজ রান্নার পাট নেই, স্বামীর খাওয়া যজমান বাড়ি, পদ্মার নেমন্তন্ন পাঠক বাড়িতে। কপালে বড় সিঁদুরের ফোঁটা, শীথে চওড়া সিঁদুর, চুলের ডগায় গেরো বেঁধে ছড়ানো চুলগুলো কায়দায় এনে পাঠকদের বাড়ির উঠোনে বসে পিটুলি গোলা গামলা নিয়ে পদ্ম আলপনা দিচ্ছে নিবিষ্ট মনে। খুকি দুজন উবুড় হয়ে ঝুঁকে পদ্মর হাত ঘোরানোর কায়দা দেখছে অবাক হয়ে। সারে সারে নকশা ফুটে উঠছে রকমারি নমুনার। উঠানের ধার ঘেঁষে চারিপাশে আগে পড়ল শঙ্খলতার পাড়, কোণে কোণে কলকে ফুলের কলকা, সন্ধ্যামণির ঝাড়। ফাঁকের গায়ে বেঁকে উঠেছে বোঁটা সমেত পাপড়ি মেলা ফোঁটা পদ্ম। পরের সারে জোড়া জোড়া লক্ষ্মী প্যাঁচা, শঙ্খচিল ও হাঁসের দল। উঁচু সারে সরু করে ঝুমকোলতার বেড়। শেষে ধানের শীষের শয্যা পেতে নূতন ধানের আগমনীর আভাস জানিয়ে বসল একটি মরাই। আলপনাতে শ্রী ফুটল অপূর্ব। পিটুলি গোলা গামলা হাতে উঠে দাঁড়ালো পদ্ম। দশমী নবমী দৌড়ে এসে ধরল তাকে। আমাদের একটু শেখাও না পদ্ম পিসি, কেমন করে আঙুলের টান দেব বলে দাও না। ও পাশের দাওয়ায় গিয়ে গোলা নিয়ে বস, আমি দিচ্ছি তোদের দেখিয়ে, আগে ডোরা টান গে। মনটা খুকিদের জল জলে, না জেনেই শিখে ফেলেছে তারা অনেকখানি। পদ্ম আসার আগেই তারা ফুল, পাতা, লতা, পাখি এঁকে ফেলল। পদ্ম তো দেখে অবাক। সন্ধ্যায় রাস। প্রতিমা প্রতীক নাই পাঠকের বাড়ি। চিত্র করা ঘট এনে বসানো হলো। ঘটের গলায় গন্ধে ভরা গন্ধরাজের গোড়ে মালা। ফুলের গন্ধ, ধূপের গন্ধ, শাঁখের ধ্বনি ঘোরালো করে তুলল সন্ধ্যাটাকে। ভরিয়ে তুলল সবার মন ভাবের ভারে। তিথি পূজা করলেন ঠাকুর সুনক্ষত্রের সুদৃষ্টিতে ভর করে। 6 বৎসর কেটে গেছে। ত্রিবেণী ঠাকুরের গ্রামখানিতে পরিবর্তন ঘটেছে ঢের, আরও ঘটছে দিনে দিনে। নূতন শিক্ষার হাওয়া বইতে শুরু করেছে দশের জ্ঞানে, মানুষের মনে। পৃথিবীর খবর এনে দিচ্ছে খবরের কাগজগুলি। পড়ে মানুষ চমকে উঠছে নূতন চেতনায়, বিস্মিত হচ্ছে বৃহৎ পৃথিবীর পরিচয় পেয়ে। গ্রামের, শহরে পড়া ছেলেদের দল উঠে পড়ে লেগেছে গ্রামের উন্নতির কাজে। 3 বছরের গড়া গ্রামের মাইনর স্কুলটিকে তারা উচ্চ শিক্ষালয় না করে ছাড়বে না। নিম্ন প্রাথমিক বালিকা বিদ্যালয়ও খোলা চাই যত শীঘ্র সম্ভব, তাদের ঝোঁক। রোদ, বৃষ্টি, ঝড় মানে না, তারা ঘুরে বেড়ায় দাঁড়ে দাঁড়ে, টাকা তুলতে, মানুষ জড়ো করতে। জমিদার বাবুরা তাদের কাজে সায় দিচ্ছেন দায়ে পড়ে। ছেলেদের উদ্যম অধ্যবসায় অসাধারণ। গ্রামের পাগলা পাঁচু গেয়ে বেড়ায়, বেঁচে থাকো সোনার ছেলে, কাজে করে যাও অবহেলে। ত্রিবেণী ঠাকুরের জ্যোতিষ বিজ্ঞানের চর্চা চলছে সমভাবে, বরং শিষ্য সংখ্যা বেড়েছে। বাড়ির রীতি পদ্ধতি বেশি কিছু বদলায়নি, তবে মেয়ে দুটি বড় হয়েছে,
তাই বাড়িতে বাসা পায় না কেউ, যাতায়াত করে অনেকেই। মেয়েরা বড় হয়েছে বেশ, বিয়ে হয়নি আজও। পাড়ার লোকে বুঝতে পারে না জ্যোতিষী ঠাকুরের ভাবখানা। ভূত ভবিষ্যৎ ভেবে থাকেন তিনি অন্যের, তার ভাবনা ভাববে কে? ঠাকুর রাশভারী মানুষ, সামনে কারো কথা বলতে সাহস হয় না। দুপুর রাত, ঠাকুর বিছানায় শুয়ে, শ্রীমণ্ডিতা দেবী বসে স্বামীর পদ সেবা করছেন। ছোট্ট একখানি হাত পাখা হাতে নিয়ে বাতাস দিচ্ছেন মাঝে মাঝে। পাশের ঘরে দশমী নবমী অঘরে ঘুমোচ্ছে। গৃহিণী বললেন, মেয়েদের ভাবনা ভেবে আমার চোখে ঘুম আসে না রাত্রে। দিন ক্ষণ লগ্ন গুনছ তুমি দিন রাত, ওদের অদৃষ্ট চক্র কি তোমার চোখে পড়ে না? সে চক্রের গতি কোন দিকে, কেমনতর তার ফলাফলই বা কি? আমার মনে কিন্তু সুখ নাই এতটুকু। তোমার মনের সন্ধান পাই না এ সম্বন্ধে আমি কিছু মাত্র। ঠাকুর বললেন, গৃহিণী, গোপন করেছি তোমার কাছে একটা কথাও এতদিন। একটা বড় খবর শোনাতে হবে তোমাকে, তাতে দুঃখ পাবে খুব। দশমিকার ভাগ্যে বড় দারুণ দাগা, বৈধব্য যোগ সুস্পষ্ট। জেনে শুনে বাপ হয়ে বিয়ে দিই কি বলে? বিয়ের 1 মাসের মধ্যে স্বামীর মৃত্যু যোগ সুনিশ্চিত। আমার গণনা অব্যর্থ। ভয়ে গৃহিণীর মুখখানা শুকিয়ে উঠল। শোনা মাত্র তিনি স্বামীর পায়ের গোড়ায় আছড়ে পড়লেন মূর্ছিতের মতো। ধৈর্য ধরো, বুদ্ধি স্থির রাখতে হবে বিপদে। আকাশের নক্ষত্রগুলি আমার পরম প্রিয়, তাদের দিকে চেয়েই আমার রাত কাটে তুমি জানো। অচল ধ্রুব নক্ষত্র আমার সাধনার ধন, তারই সঙ্গে গেঁথে দেব আমার আদরের ধন দশমীর ভাগ্য। বৈধব্যের হাত এড়িয়ে অরুন্ধতির মতো স্মরণীয় হয়ে থাকবে সে স্মরণাতীত কাল। এক পক্ষ পরে রবিভুক্ত মেষ রাশির কন্যা লগ্নে সুকর্মা যোগে দশমী ধ্রুব নক্ষত্রের গলায় মালা দেবে, স্থির করেছি। সেই রাতেই নবমীর বিয়ে দেব পরের লগ্নে শিক্ষিত সৎপাত্র পুষ্করনাথের সঙ্গে। কথাবার্তা পাকা হয়ে গেছে অনেক দিন, সকল কথা জানিয়েছি তাকে সবিস্তারে। দশমীর ভাগ্যফল, নক্ষত্র বিবাহ সব সে জানে। পুষ্কর পিতৃমাতৃহীন, আমার ভিটায় বাস করবে, জ্যোতির্বিজ্ঞানের চর্চা রাখবে, এতেই আমার সুখ। গ্রামের স্কুলের সে হেডমাস্টার, সবাই জানে তাকে। তোমার বাড়িতেও আসে সে প্রায় প্রতিদিন। প্রিয়দর্শন মূর্তিটি তার দেখেছ তুমিও অনেকবার। বিয়ের দিন প্রতিবেশীদের জানাবো। কথাটা চেপে রাখতে হবে এখন। দশমীর ভাগ্য দুর্যোগের খবরে অবসন্নপ্রাণ গৃহিণীকে নবমীর সৌভাগ্যের সুসংবাদ যেন একটু সান্ত্বনার প্রলেপ দিল। ভাঙা বুক বেঁধে উঠে বসলেন তিনি। পাশের ঘরে গিয়ে ঘুমন্ত মেয়ে দুটির মুখ দেখে এলেন একবার প্রাণ ভরে। দশমীর দশা ভেবে মায়ের প্রাণ আবার যেন প্রবোধ মানে না। জ্যোতির লোকে মন সঁপে দশমী দিন কাটাবে, এ কি এক নূতনতর কথা। নিঃশব্দে আয়োজন চলতে লাগল। বিয়ের দিন পদ্মপিসির ডাক পড়ল। মালা গাঁথা, শাঁখা শাড়ির সাজসজ্জা সকলই নীরবে জোগাড় হতে লাগল। আড়ম্বর আতিশায্য নাই কোনোখানে একটু। কচি প্রাণ মেয়ে দুটি বাবাকে ভালোবাসে সমস্ত প্রাণ ঢেলে। তারা যেন বাবার চোখে চোখ পায়।
বাবার কানে শোনে আর বাবার মনে মন মিশিয়ে চলে, বলে, খায়, শোয়। বাবা তাদের শিখিয়েছেন সংস্কৃত ভাষা সুন্দর করে। মিষ্টি গলায় স্তোত্র আওড়ায় তারা, মন মুগ্ধ করে যে শোনে তার। রাতে বিয়ে। বর দেখেনি দুজনের একজনও। কে জানে তাদের কেমন বর আসছে আজ শুভক্ষণে। বয়স দশমীর 16, কিন্তু মনে দশমী সেই 10 বছরের মেয়েটি। মন্ত্র পড়ে বাবা বললেন, শুভ লগ্নে শুভ দৃষ্টি করো মা, চিরদিনের পতির পানে। বিবাহ শুরু হল। দশমী চোখ তুলে চেয়ে দেখল সম্মুখে জলজলে জ্যোতির্ময় আলোক রাশি। বাবা বললেন, এই তোমার বর মা, এরই গলায় মালা দাও। দশমী ভাবল, এই কি আমার বর? এই জ্যোতির্মণ্ডল, এই আলোক রাশি? বাপের পুনঃ পুনঃ মন্ত্রোচ্চারণের ধ্বনিতে তার মনটা যেন সম্মোহিত হতে লাগল। ক্রমে তার চৈতন্য বিলুপ্ত হয়ে আসতে লাগল সেই অপার্থিব আলোক রাশির মধ্যে। চিত্রিত পিঁড়ির উপরে সে মূর্ছিত হয়ে পড়ল কিছুক্ষণের মতো। হাতের মালা হাতেই রয়ে গেল, গলায় পরানো হল না কারো। পরের লগ্নে কখন নবমিকার বিয়ে হল কিছুই জানল না সে। পরদিন ভোরে উঠে ত্রিবেণী ঠাকুর গৃহিণীকে বললেন, সন্ধ্যার ট্রেন ধরে দশমীকে ও তোমাকে নিয়ে আমি কাশী রওনা হব। গুরুদেব আছেন সেখানে। ঘরবাড়ি রইল সব পুষ্করনাথ আর নবমিকার হাতে। গৃহিণী বললেন, অষ্টমঙ্গলা হলো না যে, আজই যাবে? হ্যাঁ, আজই যাব, থাক অষ্টমঙ্গলা। কাশীর বিখ্যাত পণ্ডিত বিশ্বগুরু বেদান্ত বাগীশ, জ্যোতিষরত্ন, শুদ্ধ চেতা, তেজস্বী ব্রাহ্মণ। বয়স 80 বছরের উপর। নিয়ম নিষ্ঠা শরীরখানি অটুট রেখেছে আজও। দুবেলা গঙ্গা স্নানে যান, প্রায় 8 ক্রোশ পথ পায়ে হেঁটে। কোমর একটুও বাঁকেনি, বুক একটুও ঝোঁকেনি, খাড়া সোজা চলেন। পথের লোক প্রণাম করে পায়ের ধুলো গায়ে মাখে, ভাবে রোগের বালাই দূরে যাবে, এমনই অটুট স্বাস্থ্য পাবে তার স্পর্শ পেলে। তিনি কিন্তু নিজের মনে এগিয়ে চলেন। তারা পিছু থেকে বলে, বিদ্যায় ব্রাহ্মণ বৃহস্পতি, কলির বেদব্যাস, যোগ বলে দেহখানার দীপ্তি দেখেছ? তাদের একটি কথাও তার কানে পৌঁছয় না কোনোদিন। যোগ শিখতে, জ্যোতিষ, ব্যাকরণ, বেদান্ত পড়তে ছাত্র শিষ্য আসে দলে দলে। সকলকে শিক্ষা দেন তিনি সমান আদরে। ভক্তিতে তারা লুটিয়ে পড়ে তার কাছে। ছাত্র শিষ্যরা তাকে পিতা ঠাকুর, গুরু ঠাকুর বলে ডাকে। পণ্ডিত সমাজ ডাকেন আচার্য নামে। 2 মহল বাড়ি। বাইরের মহলটি একতলা, ভিতর মহলের দোতলায় 2খানি ঘর। একখানিতে আচার্যের বিধবা বোন থাকেন, আর অন্যটি বন্ধ থাকে আচার্য গৃহিণী স্বর্গগত হওয়া পর্যন্ত। 3 দিক ঘেরা, সামনে থামের সার। বারবাড়ির বড় দালান। মোটা পুরু কম্বল বিছিয়ে আচার্য বিশ্বগুরু বসে ছাত্রদের পাঠ দিচ্ছেন। দালানের মেঝেটি চকচকে বেলে পাথরে বাঁধানো, এমন পরিচ্ছন্ন যে ছাত্রদের আসন লাগে না বসতে। দেওয়ালে কাঠের তাকে অসংখ্য শাস্ত্র গ্রন্থ সাজানো।
পড়ার পুঁথি খুঁজে পায় ছাত্রেরা যখন যা দরকার। পাঠ চলছে। শিষ্য সুবন্ধু এসে খবর দিল, ঠাকুর, বাংলা থেকে ত্রিবেণীশ্বর পাঠক এসে পৌঁছেছেন সপরিবারে এইমাত্র। ব্যবস্থা সব ঠিক আছে? মেয়েদের পাঠিয়ে দাও অন্দরে, ত্রিবেণীর স্নান বিশ্রামের ব্যবস্থা করো সদরের কোণের ঘরে। 2 মাস পূর্বে ত্রিবেণী ঠাকুর গুরু ঠাকুরকে লিখে জানিয়েছিলেন আসার খবর। বিশ্বনাথ দর্শন, গুরুদেব দর্শন পাঠক পরিবারের বড় প্রয়োজন এই সময়। মেয়েটার মনের একটা স্থিতি তো করাতে হবে। দুপুরে আহারের সময় গুরুদেবের দর্শন পেয়ে তার চরণ স্পর্শ করে তাদের প্রাণটা স্বস্তিতে ভরে উঠল। মনে হল ওইখানেই তাদের সকল সমস্যার সমাধান। গুরু শিষ্য আহারে বসলেন পাশাপাশি। প্রসাদ পেয়ে ভোজন শুরু করলেন পাঠক ঠাকুর, 2 দিন অন্ন গ্রহণ না করার পর। দশমিকা ও পাঠগৃহিণী বসবেন পরে। তাদের খাইয়ে তবে বিধবা বোনের খাওয়া। অন্ন ব্যঞ্জন সব তাঁরই হাতের তৈরি। দোতলার বন্ধ ঘরটি নবাগতা মা মেয়ের জন্য নির্দিষ্ট করে দেওয়া হল। ত্রিবেণী ঠাকুর থাকবেন সদরে। ত্রিবেণী ঠাকুর দশমিকাকে সংস্কৃত শিখিয়েছিলেন অনেকখানি। তাকে এখন বেদান্ত পড়ানো তার ইচ্ছা। গুরুদেবের চরণে প্রার্থনা জানালেন। সানন্দে আচার্য সম্মতি দিলেন তখনই। দশমিকার দিকে চেয়ে হেসে বললেন, বিচার বুদ্ধিতে শান দিতে হবে অনেকখানি। শানের পাথরখানি সঙ্গে নিয়ে পড়তে বসো। আগাগোড়া শান দিদি, আগাগোড়া শান। শুরু করো পড়তে, দেখবে তখন ব্যাপারখানা। মন, বুদ্ধি, চৈতন্যের স্থূল পর্দা খসিয়ে, জড়ত্ব ঘুচিয়ে পাতলা হালকা সূক্ষ্ম করে তুলতে হবে শানের গুণে। বুঝবে তবেই বেদান্ত, ডুববে তার স্তব্ধ নিতল নিগূঢ় রসে। বলে আচার্য আরো একবার মৃদু হাসলেন। দশমিকা স্থির দাঁড়িয়ে, মুখে কথা নাই। কথাগুলি তার মাথায় ঢুকল কিনা, মনে বসল কিনা বোঝা গেল না। ধীরে ধীরে নিজের আঁচলের খুঁটটি তুলে গলায় জড়িয়ে, নত মাথা মাটিতে ঠেকিয়ে পিতামহ আচার্যের চরণে অন্তরের সমস্ত ভক্তিটুকু উজাড় করে সে নিবেদন করে দিল উত্তরে। দিন যায়। আচার্য আশ্রমের কাজ চলে পূর্ববৎ। ত্রিবেণী ঠাকুর শান্ত হয়ে মন ঢেলে দিয়েছেন জ্যোতিষ গণনায়। দশমিকা পাঠ নিচ্ছে প্রতিদিন আচার্যের কাছে। আচার্যের বিধবা বোন ও পাঠগৃহিণী দুজনে গুরু সেবা, দেব সেবায় থাকেন নিযুক্ত। সন্ধ্যায় শিষ্যদের মুখে ভাগবত পাঠ শোনেন প্রতিদিন। পাঠক আজও অবসর পাননি দশমিকার ভাগ্য ফল, নক্ষত্র বিবাহের কথা আচার্যকে জানাতে। আচার্যের মনে প্রশ্ন ওঠে না কারো সম্বন্ধে কখনো। তার ঝাপসা ধারণা দশমিকা অবিবাহিতা। পাঠকের 2 মেয়ে, ঘর বাড়ি এসবের কোনো খবরই রাখেন না তিনি। কুমার জীবনে পাঠক কাশীতে তার কাছে দীক্ষা নেন, যোগ, জ্যোতিষ ইত্যাদি শিখতে শুরু করেন। শেষে জ্যোতিষের দিকেই ঝুঁকে পড়েন বেশি। দেশে ফিরে পাঠক ঠাকুর বিবাহ করে সংসার ধর্ম পালন করেছেন এতদিন। প্রৌঢ়াবস্থায় আবার এসেছেন গুরুর আশ্রয়ে। মহাবারুণী যোগ।
কাশীর দশাশ্বমেধ ঘাটে অসম্ভব ভিড়। মেয়ে হারানো, ছেলে হারানো, গহনা চুরির পর্ব চলছে চারিদিকে। যাত্রীদের মধ্যে রোগের প্রাদুর্ভাব, ঘরে ঘরে রোগ ছড়িয়ে পড়েছে। প্রাণের ভয়ে সবাই অস্থির, তবু পুণ্য সঞ্চয়ে ব্যাঘাত না ঘটে। ভিড় ঠেলে ত্রিবেণী ঠাকুর ভোরে অন্ধকার থাকতেই মেয়েদের গঙ্গায় স্নান করিয়ে নিয়ে এলেন। নিজে স্নান করলেন প্রাত সন্ধ্যা দুবেলা। রাত্রে পাঠক অসুস্থ হলেন। ভোরের সময় সাংঘাতিক রোগের লক্ষণ প্রকাশ পেল। 2-4 বার ভেদ বমির সঙ্গে সঙ্গে পাঠকের শেষ সময় হল উপস্থিত। গুরুর চরণে মাথা রেখে গৃহিণীকে দশমীকে তার পায়ে সঁপে জ্যোতিষ্ক লোক ধ্যান করতে করতে ঠাকুর স্বর্গে গেলেন সকাল হতেই। গুরু ভরসা। পাঠক গৃহিণী আর দশমিকা অসহায় হল না অভিভাবক অভাবে। অচল অটল আশ্রয় তাদের আচার্যদেব। বিদেশে আসার সময়ে স্বামীর পুরানো খড়মজোড়া আনতে শ্রীমণ্ডিতা দেবী ভুলেন নাই। আজও তার শয়ন শিয়রে থাকে সেই খড়মজোড়াটি। আচার্যের ঠাকুর ঘরে শিষ্যের খড়ম রাখা চলে না বলে। আচার্যদেবের আদেশে পাঠক গৃহিণী গৃহস্থালী ছেড়ে গীতায় মন দিয়েছেন 16 আনা। সিংহাসন সহ স্বামীর গীতা গ্রন্থখানিও শ্রীমণ্ডিতার কাছে আজ পরম পূজ্য। দশমিকা সংসারের কাজ করে আচার্যের বিধবা বোনের সঙ্গে। অধ্যয়নের ব্যাঘাত হয় না তাতে তার এতটুকু। সকল দিকেই তার নিষ্ঠা সমান। সম্প্রতি রাজ পরিবারের ছেলে রাজশেখর আচার্যের শিষ্য হয়েছেন। দর্শনশাস্ত্রের অনুশীলন তার উদ্দেশ্য। মস্ত বড় ডিগ্রি আছে তার, MA। তাতে অবশ্য দর্শনশাস্ত্রের ক্ষুধা মেটে নাই, তাই আচার্যের শরণাগত। রোজ যাতায়াত করেন আচার্য বাড়ি, পাঠ নেন মনোযোগের সঙ্গে। ধনীর সন্তান, কিন্তু বিলাসী নন এতটুকু। অল্পদিনেই প্রিয় হয়ে উঠেছেন আচার্যের। ছাত্রদের পাঠের সময় তিনি আসতে পারেন না, বাড়ির কাজে ব্যস্ত থাকেন। বিপুল জমিদারি, তার কাজ দেখতে হয় সারা সকাল। আচার্যকে স্বতন্ত্র সময় দিতে হয় তার পাঠের জন্য। দশমিকার জন্য আবার অন্য সময় নির্দিষ্ট থাকে। এতে আচার্যের পরিশ্রম হয় খুব। শুধুমাত্র শিষ্যের শিক্ষার আগ্রহ তাকে বেঁধে রাখে শিক্ষাদানে। দশমিকা এগিয়েছে অনেক দূর। একদিন সন্ধ্যায় সে পাঠ নিচ্ছে আচার্যের কাছে। রাজশেখর এসে উপস্থিত হলেন প্রকাণ্ড এক দর্শন গ্রন্থ হাতে নিয়ে। গ্রন্থখানা নূতন প্রকাশিত হয়েছে প্রাচ্য প্রতীচ্যের দার্শনিক ভাব একত্র করে। গ্রন্থখানি ইংরাজি ভাষায় লেখা। আচার্যকে ভাষান্তরিত করে বুঝিয়ে তিনি বুঝে নেবেন তার সিদ্ধান্ত এ বিষয়ে। একটি কিশোরী আচার্যের কাছে বেদান্ত পড়ছে দেখে তিনি বিস্মিত হলেন। 2-1টি পাঠ শুনে শুনে তার ধারণার পরিচয় পেয়ে চমৎকৃত হয়ে দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ। ভাবলেন, মেয়েদের এমন পরিষ্কার বুদ্ধি। পাঠ শেষে দশমিকা উঠে গেল বাড়ির ভিতর। বসো রাজশেখর, মেয়েটি আমার প্রিয় শিষ্য স্বর্গীয় ত্রিবেণী পাঠকের। ত্রিবেণী চলে গেলেন মেয়েটির ভাবনা আমাকে ভাবতে রেখে। নিজের ভাবনার ভার দিয়েছি ভগবানে, এখন এর ভার দিই কাহাকে? রাজশেখর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি করতে হবে ওর জন্য, কি চাই?
পাত্র পাত্র চাই। উনি কি অবিবাহিতা? তাই তো আমার ধারণা। বিবাহিতার লক্ষণ তো কিছু দেখিনি। রাজশেখর বলল, কি করতে চান এখন? ওর বিবাহ দিতে চাই। বৃদ্ধ আমি, ওকে বেদান্ত পড়াই, কোনো শিষ্যের উপর ভার দিতে তো পারি না। বয়ঃপ্রাপ্তা, আমাকেই দেখতে হয়। প্রখর বুদ্ধিশালিনী, একদিনে আয়ত্ত করে 3 দিনের পাঠ। এমন শিষ্য পাওয়া সৌভাগ্য। কিন্তু আমার আর শক্তি নাই বেশি পরিশ্রম করার। ছাত্রগুলিকে তো ছাড়তে পারি না, তাদের শিক্ষা শেষ তো করে দিতে হবে। আমি কিছু করতে পারি এ সম্বন্ধে? অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে? বিবাহ করো, দশমিকাকে বিবাহ করো। সকল দিকে গুণবতী কন্যা। রাজশেখর হেঁট মাথায় নীরব রইলেন। সংকল্প বিবাহ করবেন না কখনো। গতকাল বর্ষফল গণনার সময় দশমিকার বর্তমান বর্ষের ভাগ্যফল গণনা করেছি। গণনায় 2টি অক্ষর উঠল, বি বা। এতে বর্তমান বর্ষে তার বিবাহ বোঝায়। স্বামীর স্থান গণনায় স্বামীর নামের গোড়ার ও শেষ 2টি অক্ষর দেখা দিল, র র। তোমার নামের সঙ্গে মিল রয়েছে, দেখছো তো বাবজি। ভাগ্যযোগে এই কন্যা তোমার সঙ্গে যুক্ত না হয়ে যায় না। রাজশেখর মনে মনে গুরুর উদ্দেশ্যে বললেন, অসংসারী মন আমার, সংসার বাঁধনে বাঁধতে চাইছেন কেন আচার্যদেব? মনের ভাবটি তার এক মুহূর্তে আচার্য যেন পড়ে ফেললেন। বললেন, এরূপ কন্যার সংসর্গে বাঁধা না পড়ে বাঁধন কাটিয়ে উঠা যায়। তুমি নির্ভয়ে বিবাহ করো। উভয়ে একত্র 4 ধাম, 14 তীর্থ, 51 পীঠ দর্শন করো। আমির গ্রন্থি খসে যাবে বৃহৎ বিশ্বের সংস্পর্শে। যজন যাজন, পঠন পাঠন, বিশ্বের বিরাট রূপ দর্শন, সবগুলি মুক্তির সহায়। আচার্যের কথা একটা বড় রকমের ধাক্কা দিল রাজশেখরের মনে। তবে কি বিবাহ বন্ধন নয়? বিবাহের মধ্যেও কি মুক্তির পথ পাওয়া যায়? নূতন কথা। প্রকাশ্যে বললেন, গুরু আজ্ঞা অলঙ্ঘনীয়। আচার্য বললেন, ভয় নাই বাবজি, ভয় নাই। দশমিকার মধ্যে মুক্তি আছে। স্বচ্ছ চৈতন্য ওর মধ্যে প্রত্যক্ষ। আশ্চর্য জ্ঞান আচার্যদেব। চৈতন্য কি প্রত্যক্ষ করা যায়? চৈতন্য প্রত্যক্ষ হন অভ্যাস গুণে। কেমনতর অভ্যাস? জ্যোতির্ময় আত্মার ধ্যান। কোনখানে? অন্তরে, নিজের নিগূঢ়তম সত্তায়, বাহিরে বিশ্বালোকে, বিশ্বের অখণ্ড পরিপূর্ণ স্বরূপে। কথাগুলি অন্তরে প্রবেশ করে রাজশেখরকে অভিভূত করে ফেলল। গুরুদত্ত শক্তির প্রভাবে ক্ষণকালের জন্য সত্তার অখণ্ড স্বরূপ ভেসে উঠল তার অন্তরের মধ্যে। সে এক অত্যাশ্চর্য অভূতপূর্ব অনুভূতি, অনির্বচনীয় রসাস্বাদন। রাত্রি শ্রীমণ্ডিতা দেবীকে ডেকে আচার্য বললেন, মা শ্রীমণ্ডিতা, দশমিকার বিবাহ স্থির। ভয়ে বিস্ময়ে বিমূঢ়ের মতো জড়িত কণ্ঠে
শ্রীমণ্ডিতা উত্তর করলেন, বিবাহ দশমিকার? সম্ভব নয় পিতা ঠাকুর। কেন নয়? তার অদৃষ্টে অকাট্য বৈধব্য যোগ সুনির্দিষ্ট, তার পিতার গণনা। কিয়ৎক্ষণ স্তব্ধ থেকে আচার্য বললেন, যোগবল পুণ্যকর্ম ভগবৎ কৃপা ভবিতব্যের দোষ খণ্ডন করে, শাস্ত্রের বচন। দুশ্চিন্তা করো না মা, ভগবানের শরণাপন্ন হও। শ্রীমণ্ডিতা দেবী বললেন, স্বর্গীয় স্বামী নক্ষত্রের সঙ্গে দশমিকার বিবাহ দিয়ে গেছেন, পুনরায় বিবাহ সম্ভব কি করে? নক্ষত্রের সঙ্গে বিবাহ? বেটার আশ্চর্য বুদ্ধি বটে। আচার্যের দূরভেদী সূক্ষ্মাতিসূক্ষ্ম বুদ্ধি সর্বত্রই সকল সমস্যা সমাধানে সমর্থ। আচার্য বললেন, নক্ষত্র অশরীরী জ্যোতি, শরীর গ্রহণ করে দশমিকার হাতের মালাখানি নিতে পৃথিবীতে আসাটা তার অসম্ভব কিসে? স্পন্দিত বুকে শ্রীমণ্ডিতা আচার্য আর কি বলেন শোনার অপেক্ষায় রইলেন। দশমিকাকে বলো মা, রাজপুত্র রাজশেখর নক্ষত্র লোক থেকে নেমে এসেছেন তার পানি গ্রহণের জন্য। বিবাহের সকল অনুষ্ঠান পূর্বেই শেষ করা হয়েছে, মাল্যদান বাকি। কাল পূর্ণিমা সন্ধ্যায় দশমিকা রাজশেখরের গলায় মালা পরাবে ধ্রুব নক্ষত্রের সামনে। শ্রীমণ্ডিতা দেবী বললেন, অখণ্ডনীয় বিধিলিপি খণ্ডিত হল গুরু কৃপায়। বলো মা, ভগবৎ কৃপায়। আপনারা শুনছিলেন লেখিকা হেমলতা দেবীর কলমে গল্প দশমিকা নবমিকা। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক, সকলের সাথে শেয়ার আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।